হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখান থেকে শুরু করি। গতকালকে আমরা এই পর্যন্ত পড়িয়েছিলাম যে এই পর্যন্ত পড়িয়েছিলাম। আমরা ইনডাইরেক্ট লস দেখছিলাম। আজকে দেখব ইনডাইরেক্ট লসের আরো কয়েকটা উদাহরণ। এর পরেরটা হচ্ছে কন্টামিনেশন অফ প্রোডাক্ট। প্রোডাক্টের কন্টামিনেশন হয়ে যেতে পারে, ইমপিউরিটি ঢুকে যেতে পারে। সেটা কিভাবে হয়? সেটা হয় যে আমরা সাবান যে তৈরি হয়, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে সাবান তো আমরা সলিড অবস্থায় একটা পাই। পাইপের ভিতর সাবানের ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো যোগ করার পরে এরকম একটা পাইপের ভিতর দিয়ে সাবানের স্যালারিটা যায়। হ্যাঁ, বলা হচ্ছে যে কপার পাইপের ভিতর দিয়ে সাবানের স্যালারিটা যায় লিকুইড অবস্থায়। সাবানের স্যালারিটা যেতে থাকে। হ্যাঁ, যেতে থাকে আর আস্তে আস্তে সেটা ডিউ টু দা সিস্টেম ডেভেলপ এটা সলিড হতে থাকে। এক সময় যখন সলিড হয়ে যায় তখন এই জায়গাটা সলিড যখন হয়ে যায়, ওর স্পিডের সঙ্গে এই লেন্থটা এমনভাবে কভার ব্যালেন্স করা আছে যে সলিড যখন হয়ে যায় তখন সেটা ওপেন জায়গাতে বেরিয়ে যায়। ওপেন জায়গাতে যেই বেরিয়ে যায়, সাবানের যে লেন্থটা হবে সে এই লেন্থের সাবান এখান থেকে কেটে দেওয়া হয়। এখান থেকে একটা ব্লেডের মাধ্যমে কেটে দেওয়া হয়। কেটে দিলে এই টুকরাটা বেরিয়ে যায়, আবার প্যাকেটিং হয়। এই সাবানের স্যালারি যখন কপার পাইপের ভিতর দিয়ে যাবে, কপার যদি করেশন হয় তাহলে কপারের একটা টুকরা অথবা কপার অক্সাইডের একটা টুকরা সাবানের স্যালারির ভিতর ঢুকে যেতে পারে। ঢুকে গেলে তখন এটা একটা মনে করো যে একটা ওয়ার্ল্ড ফেমাস একটা সাবান, ওয়ার্ল্ড ফেমাস একটা সাবান যার ভিতরে যে একটা টুকরা যদি ঢুকে যায় কপার অথবা কপার অক্সাইড, যখন কনজিউমার এটা ইউজ করবে তখন সে ইউজ করার সময় এর ভিতরে একটা কিছু কপার বা কপার অক্সাইড অন্য কোনো ইম্পিউরিটির একটা টুকরা পাবে। তখন সে এটা, আর এটা যদি অন্য কোনো সাবান কোম্পানির কাছে এটা চলে যায় তখন সেই কোম্পানি এটা ফলো করে পেপার দিয়ে প্রচার করবে উইথ এভিডেন্স যে এই কোম্পানির এক্স কোম্পানির সাবানের ভিতরে এরকম জিনিস পাওয়া গেছে। তখন এই কোম্পানির ব্যবসায় ধস নামবে। তা এইটা হচ্ছে ওই কোম্পানির যে ব্যবসায় ধস নামবে কি কারণে? কপারের যে পাইপের ভিতর দিয়ে যাচ্ছিল সেই পাইপের কারেকশন হয়ে স্যালারিটির ভিতরে ওইটার ইম্পিউরিটি ঢুকে গেছে। এবং ওইটা অল্প পরিমাণ ঢুকে গেলেও ওই একটা বড় কোম্পানির জন্য খুব বড় ধরনের একটা লস। বিশেষ করে বিদেশে তোমার রেপুটেশন, বিজনেসের রেপুটেশন খুব বড় একটা ফ্যাক্টর, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে নিজের রেপুটেশন ধরে রাখার এবং অন্যের রেপুটেশনকে হ্যাম্পার করার, তাদের কম্পিটিটিভ যে কোম্পানি আছে তাকে হ্যাম্পার করার। সো তাদের ভিতরে বিরাট একটা কম্পিটিশন থাকে সবসময়, কোয়ালিটি কন্ট্রোল কিভাবে হয় সেটা বলা হচ্ছে। স্মল কপার পিকড আপ ফ্রম করেশন অফ কপার পাইপিং মে ড্যামেজ এন্টায়ার ব্যাস অফ শো। তখন যদি এরকম ধরা পড়ে, ওরা কি করে টাইম টু টাইম চেক করে যে কোনো কিছু আসছে কিনা। তা কোনো এই এই সাবানটা যাওয়ার আগেই ওরা কয়েক জায়গায় স্যাম্পল নিয়ে চেক করে যে কোনো কিছু আসছে কিনা। যদি চেকিং এ ধরা পড়ে তখন কোথা থেকে আসছে সেটা তো বলা মুশকিল পরে। সে কারণে পুরো ব্যাচটাই বিজনেসের রেপুটেশন ধরে রাখার জন্য সমস্ত স্যালারিটাই তারা কি করে ওয়েস্ট আউট করে দেয়, ওখান থেকে আর সাবান বানাই না। ড্যামেজ দ্য এন্টায়ার ব্যাচ অফ সোপ। তো এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট লস। তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে কাপড়গুলো বানানো হয়, কাপড়গুলোর বিভিন্ন কালার দেওয়া হয়, রং দেওয়া হয়। সেই রংটাও কাপড়ের উপর অ্যাপ্লাই করার আগে বিভিন্ন পাইপের ভিতর দিয়ে যায়। ওইটা একটা নির্দিষ্ট একটা রং। হ্যাঁ, তার আমরা জানি যে রং 7টা, বেনিয়া সহ কালার। এই 7টার বিভিন্ন কম্বিনেশনে আবার হাজারো কালার তৈরি করা হয়। তো এই হাজারো কালার এখানেও বড় বড় কোম্পানিগুলো তাদের ওই যে হাজারো যে কালারের ঠিক কোন কালার হতে হবে, একটু ডেভিয়েশন করলে রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তা ওই ডাইজ যখন এরকম পাইপের ভিতর দিয়ে যায়, সে ডাইজের কালারটাও কি হতে পারে, ডেভিয়েট হয়ে যেতে পারে। ডেভিয়েট হতে পারে কি করে? ওই যে পাইপের ভিতর দিয়ে যাচ্ছে সেই পাইপের যদি একটু করেশন প্রোডাক্ট ওই ডাইসের ভিতরে এসে জমা হয়, the color of dyes may be damaged by traces of metals। অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ মেটাল যদি করেশন হয়ে ওই ডাইজের ভিতর ঢুকে যায় তাহলে তার কালার চেঞ্জ হয়ে যায়। আর কালার চেঞ্জ হয়ে গেলে বড় কোম্পানির বিরাট ব্যবসায় ধস নেমে যায়। সো দ্যাট ইজ দ্য ইনডাইরেক্ট লস। দেন ইজ ওভার ডিজাইন।
ওভার ডিজাইনটা হচ্ছে এরকম, আমরা করেশন যে মেটালের হয় সেরকম একটা মেটাল কোনো ইন্ডাস্ট্রিতে ইউজ করার আগে আমরা করি কি ল্যাবে টেস্ট করে নেই। ল্যাবে টেস্ট করে দেখি যে তার ওই যে এনভায়রনমেন্টে ওই মেটালটাকে আমরা রাখবো সেই এনভায়রনমেন্ট তৈরি করে ল্যাবে টেস্ট করে দেখি ওর করেশন রেট কেমন। আমাকে যে কোনো প্রোডাক্ট সাপ্লায়ার প্রোডাক্ট দেওয়ার সময় তার লাইফ বলে দেয়। অতএব তার লাইফ জানতে গেলে পার ইয়ারে কি পরিমাণ করেশন হচ্ছে সেটা তাকে জানতে হবে। কিন্তু করেশনের এই ক্যালকুলেশনটা খুব ডিফিকাল্ট। আমরা যদি এইদিকে টাইম নেই আর এইদিকে যদি করেশন নেই, হ্যাঁ, করেশন নেই, তাহলে কার্ভটা যদি এরকম লিনিয়ার আসে এটা তাহলে আহ, আহ, আমরা ল্যাবে এই টাইম বলতে এই টাইমটা করেশন একটা স্লো প্রসেস, ইয়ার বেসিসে থাকে। তা এখন আমাকে বলতে হবে যে 10 বছর চলবে। 10 বছর ধরে ল্যাবে টেস্ট করা কোনোদিন ফিজিবল হয় না। ল্যাবে টেস্ট করা হয় 10 দিন, বড় জোর 1 মাস টেস্ট করা হয়। সো আমরা ল্যাবে টেস্ট করি এতটুকু, এতটুকু টেস্ট করি। এইটা সে 1 মাস, 1 মান্থ টেস্ট করি, 1 মান্থ টেস্ট করি। টেস্ট করে আমরা হিসাব করি 1 মান্থে করেশন হলো এতটুকু। তাহলে আমার 10 বছর লাইফ চলবে। এই করেশন রেটটা যদি লিনিয়ার হতো তাহলে বলা খুব সহজ ছিল। তাহলে আমার 10 বছর সে, এখানে আমি একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে আমি ধরলাম এটা 10 ইয়ার্স, এটা হচ্ছে 10 ইয়ার্স, 10 ইয়ার্স। তা 10 ইয়ার্সে যে করেশন হবে এই পরিমাণ। 10 ইয়ার্সে যে আমি একটু কার্ভটা নিচে নিয়ে আসি, তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। 10 ইয়ার্সে যে করেশন হবে এই পরিমাণ। তাহলে পাইপের উইথ কতটুকু রাখতে হবে, থিকনেস কতটুকু রাখতে হবে, এতটুকু করেশন হয়ে যাবে এবং 10 বছর পরে যেন একদম শেষ হয়ে না যায়, আমাকে একটু থাকতে হবে, তা নাহলে 10 বছর এর সাথে সাথে ওটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো একটা ক্লিয়ারেন্স রাখতে হবে প্লাস এতটুকু রাখতে হবে, কারণ এতটুকু করেশন আউট হয়ে যাবে আমাদের। কিন্তু করেশনের কার্ভটা কোনো সময় লিনিয়ার হয় না। করেশনের কার্ভটা হয় নন লিনিয়ার একটা কার্ভ। সেটা এমন হতে পারে, এমন হতে পারে, সেটা এমন হতে পারে। ফলে আহ, আমরা এই সিম্পল 1 মাসের টেস্ট থেকে 10 বছর লাইফের জন্য কি পরিমাণ করেশন হবে সেটা বলা বড় মুশকিল হয়ে যায়। তা করেশনের লাইফ বলাটা কিছুটা আহ, অনুমান নির্ভরের উপরে, এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করে। এবং সেই কারণে তোমার করেশনের যে লাইফটা বলা হয় সেটার ভিতরে কিছু ত্রুটি থেকে যায়, অবশ্যই কিছু ত্রুটি থেকে যায়। তারপরে এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা করা হয় যে আমরা বললাম যে ঠিক আছে 10 বছরে এই তো 10 বছর, তাহলে করেশন হবে এই পরিমাণ। হ্যাঁ, এখন ঠিক এক্স্যাক্টলি তো আমরা জানি না এই পরিমাণ করেশন হবে। করা হয় কি যে এরপরে এতটা করেশন হবে, ওভার ডিজাইন রাখতে হবে, এরপরে ক্লিয়ারেন্স রাখতে হবে প্লাস ডেল এক্স। সো তাহলে আমার কতটুকু রাখতে হবে, এতটুকু রাখতে হবে প্লাস ডেল এক্স থিকনেস, এইটা রাখতে হবে। এইটা মনে করো মিলে হলো ডেল ওয়াই। এছাড়াও যেহেতু আমি যে ক্যালকুলেশন করছি ওইটা আনসার্টেইন, সেই জন্য আরো একটা ডেল জেড পরিমাণ ওভার ডিজাইন রাখা হয়, এক্সট্রা রাখা হয়। কারণ আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, ওটা অনুমান নির্ভর ক্যালকুলেশন ছিল। সো শুধু ক্লিয়ারেন্স রাখলেই হয় না, ক্লিয়ারেন্সের পরেও আরো কিছু মেটাল রেখে দিতে হয়, কারণ আমার ক্যালকুলেশনটা আনসার্টেন, এটাকে বলা হয় ওভার ডিজাইন। সো এই যে এক্সট্রা একটা মেটাল আমরা ওভার ডিজাইন করে রাখলাম, মেটালের সঙ্গে যোগ করে দিলাম, এমন হতে পারে এটা দরকার ছিল না, এইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু মোর সেফটির জন্য আমরা, মোর অ্যাসিউরেন্সের জন্য আমরা ডেল জেড পরিমাণ আরো মেটাল ইনভলভ করলাম। সো দিস ইজ ইনডাইরেক্ট লস। এই ডেল জেড পরিমাণ মেটালের কস্ট ইনডাইরেক্ট লস। ওভার ডিজাইন রাখা হয়, সবসময় ওভার ডিজাইন রাখা হয়। ওভার ডিজাইন মানে হচ্ছে করেশন যতটুকু হবে প্লাস সেফটি ফ্যাক্টর সেটা বিবেচনা করার পরেও এক্সট্রা আরো যে মেটালটা বা ম্যাটেরিয়ালটা ইনভলভ করা হয় সেটাকে ওভার ডিজাইন বলা হচ্ছে। কমন ইন ডিজাইন অফ বয়লার্স। আর এগুলো ওভার ডিজাইনটা করা হয় সেন্সিটিভ জায়গাগুলোতে। বয়লার বাস্ট আউট হয়ে গেলে তোমরা পেপারে দেখো যে বয়লার বাস্ট আউট হয়ে অনেক মানুষ মারা গেছে, সেই সব জায়গাতে ওভার ডিজাইনটা বেশি রাখা হয়। কন্ডেন্সার টিউবস, আন্ডারগ্রাউন্ড পাইপলাইন্স, কারণ বাড়ির পাইপলাইন্স, আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের ভিতরে সবসময় ঢোকা যায় না, দেখা যায় না। অতএব সবসময় সেখানে যাতে ঢুকতে না হয় সেই জন্য পাইপলাইনে তোমার ওভার ডিজাইন রাখতে হবে।
মেরিন স্ট্রাকচারস, ওয়াটার ট্যাঙ্কস, এটসেট্রা এটসেট্রা। সো ওভার ডিজাইন রাখা হচ্ছে করেশনের জন্য একটা কমন ফ্যাক্টর, এবং ওভার ডিজাইনের জন্য যে ম্যাটেরিয়াল কস্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট লস। আমি একটু আগে যে কথাটা বললাম সেটাই এখানে আবার বলা হচ্ছে, করেশন রেটস আর নন। রেটকে আমরা এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারি না বিভিন্ন কারণে। ওই যে একটা কারণ আমি বললাম কি, যে লিনিয়ার না সেটা, এছাড়া আরো অনেক কারণ আছে। এটা লিনিয়ার হলে তখন আমরা সহজে ক্যালকুলেশন করতে পারতাম। এছাড়া আরো আরো অনেক কারণ আছে, সে কারণগুলো পরে আসবে, পরে বলবো আমি। আপাতত জেনে রাখো যেটা লিনিয়ার না, ফলে আমরা আননোন, মোটামুটি অনুমান নির্ভর ক্যালকুলেশন করি। আমরা 1 মাস টেস্ট করে 10 বছরের লাইফ এক্সট্রাপোলেট করি। and methods of corrosion control uncertain, কিন্তু ওটা আননোন, corrosion কন্ট্রোলটা কিছুটা অনিশ্চিতের ভিতরে থাকে। সো ইকুইপমেন্ট ইজ অফেন ডিজাইন মেনি টাইমস হেভিয়ার, দেখো মেনি টাইমস হেভিয়ার বলা হচ্ছে। হ্যাঁ, লাগবে আমার 1 ফিট, আমাকে 5 ফিট বা 10 ফিট রাখতে হচ্ছে। 2 ফিট রাখলেই 1 ফিট করেশন হবে, আর 1 ফিট এক্সট্রা রাখলাম সেফটির জন্য, কিন্তু আমাকে রাখতে হবে 5 ফিট বা 10 ফিট। দেন ইজ রিকোয়ার্ড ফর নর্মাল অপারেটিং স্ট্রেসেস অর প্রেশার্স, অনেক বেশি ওভার ডিজাইন করতে হয়। এগুলো হচ্ছে ইনডাইরেক্ট লস। তো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট লস আমরা আলোচনা করলাম। and final comments on economic aspects of corrosion. শেষ কমেন্টস কি? শেষ কমেন্টস হচ্ছে শব্দ আসছে কার থেকে? আমরা শেষ কমেন্টস হচ্ছে যে করশনের মাধ্যমে প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক ইকোনমি লস হয়। অতএব আমরা যদি করশনটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারি, ইকোনমি সেভ হবে, অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে যাব। ইকোনমি উড বি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা সেভ হবে ইফ দেয়ার আর নো করেশন। কিন্তু এইটা হচ্ছে কাল্পনিক কথা, করেশন হবে না। প্রথম ক্লাসেই আমি বলেছি সবকিছুর টেন্ডেন্সি হচ্ছে তার অরিজিনে ফেরত যাওয়া, এটাই হচ্ছে স্টেবল, মোস্ট স্টেবল স্টেট। অতএব করেশন হবেই, এটাকে বন্ধ করা কোনোদিনই যাবে না। আমরা যতই আধুনিক সভ্যতাকে ইউজ করতে চাবো, তত বেশি পৃথিবী ডিসঅর্ডার্ড হয়ে যাবে। এই জন্য আমাকে ব্যালান্স, আমাদের নোবেল প্রাইজ উইনার প্রফেসর ইউনুস সাহেব ভবিষ্যতের জন্য 3টা অ্যালার্মিং জিনিস উনি অ্যানাউন্স করেছেন। একটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, মানে আমরা ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছি, এটাকে সব থেকে বড় একটা ক্যাটাস্ট্রফি অ্যাক্সিডেন্ট হিসেবে উনি বিবেচনা করছেন। আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যত বেশি এই কি মানে ওনার ভাষায় উনি যেটাকে বলছেন আর্টিফিশিয়াল রোবোটিক্স হচ্ছে, মানে হিউম্যান বিং ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অলস হয়ে যাচ্ছে, মেশিন নির্ভর হয়ে যাচ্ছে আমরা। এটাকে আর একটা কি যেন বলেছেন আমার মনে নাই। তো যাই হোক, উনি একটাকে এনভায়রনমেন্ট কনসার্নে বলছেন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে খুব বড় একটা আমাদের ভবিষ্যতের জন্য বড় একটা ক্যাটাস্ট্রফি, আমাদের বিপদের আশঙ্কা। তা করেশন হবেই, করেশন যদি না হতো তাহলে আমাদের ইকোনমি অনেক সেভ হতো, কিন্তু করেশন হবেই। তাহলে আমরা কি করব? করেশন যেহেতু হবে, আমরা করেশনকে বন্ধ করতে পারবো না, ক্যানট বি স্টপড, বাট ক্যান বি রিডিউসড, আমরা কমিয়ে আনতে পারবো ম্যাটেরিয়াল সিলেকশন করে, এনভায়রনমেন্ট কন্ট্রোল করে, দ্যাট ইজ বাই অ্যাডিং ইনহিবিটরস, by proper designing, by applying proper corrosion control methods, ওই যে গতদিন যেটা বলা হয়েছিল ক্যাথোডিক্যালি প্রোটেক্টিভ সিস্টেম ইত্যাদি ইত্যাদি। এইভাবে বাই কন্ট্রোলিং corrosion rate আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের সায়েন্স টেকনোলজি অ্যাপ্লাই করে তাকে নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণ করে এই ইকোনমিটাকে আমরা কিছুটা সেভ করবো, অ্যাক্সিডেন্টটাকে কিছুটা কমিয়ে আনবো। প্রপার সিলেকশন অফ ম্যাটেরিয়ালের সিলেকশন করে, প্রপার ম্যাটেরিয়ালের সিলেকশন করে, যেমন আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হলে তখন আমরা এরকম মাইল্ড স্টিল ইউজ করবো না, আমরা খুব দামি, এমনকি এসএসও ইউজ করবো না, এসএস থেকে অনেক দামি ম্যাটেরিয়াল আছে, নিকেল বেসড একটা অ্যালয় আছে, হ্যাস্টালয় তাকে বলা হয়, তার করেশন রেজিস্ট্যান্স অনেক অনেক ভালো। হিউম্যান বডির ভিতরে বায়োমেডিক্যাল ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি, আমাদের হার্ট কোথাও ভেঙে গেলে গুঁড়া গুঁড়া হয়ে গেছে,
আমাকে কি করতে হয়, ওই হাড় অপারেশন করে হাড়টাকে বের করে দিয়ে আমাকে আর্টিফিশিয়াল কোনো বোন সেট করতে হয়। তা হিউম্যান বডির ভিতরে যে বোন সেট করব আমরা, সেই সেটা আমার হিউম্যান বডির ভিতরে অন্যান্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আছে তার সঙ্গে ম্যাচ করতে হবে। ম্যাচ যদি না করে তাহলে ভিতরে আবার সাইড ইফেক্ট দেখা দেবে। সেই জন্য আবার এট দ্য সেম টাইম হিউম্যান বডির ভিতরে ময়েশ্চার আছে, পানি আছে। সেখানে যাতে ওই মেটালের করশন না হয় সেই জন্য বায়োম্যাটেরিয়াল, খুব সফিস্টিকেটেড বায়োম্যাটেরিয়াল ইউজ করতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই। লাইফ ইজ লাইফ সেফটি মাস্ট বি কনসিডার্ড অ্যাট দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমার প্রপার সিলেকশন অফ ম্যাটেরিয়ালস হতে হবে। আবার এখন আমি আমার বাসায় একটা ফ্যান লাগাবো, ফ্যানটাকে যদি আমি সেই হ্যাস্টালয় দিয়ে তৈরি করতে যাই, এটা বলবো আমি একটা বোকা হয়ে যাব। সবাই আমাকে বলবে বোকা, কত টাকা খরচ করছে। কোনো দরকার নেই। এটা মাইল্ড স্টিল দিয়ে তার উপরে তোমাদের ক্লাসরুমে বা বাসায় যে ফ্যানগুলো দেখো, এগুলো সবই মাইল্ড স্টিলের ব্লেড। কিন্তু করাটা হচ্ছে যাতে করশন না হয়, ওইগুলোর উপর পেইন্ট করে দেওয়া আছে। কারোটা সবুজ রং, কারোটা গ্রে রং ইত্যাদি বিভিন্নভাবে পেইন্ট করে দেওয়া আছে। ওই পেইন্ট যখন উঠে যায় আবার রিপেইন্ট করা হয় এইভাবে। কিন্তু নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে এইভাবে মাইল্ড স্টিল দিয়ে পেইন্ট করে করেশন প্রোটেকশন করলে চলবে না, অনেক রিস্ক থেকে যাবে। গুড ডিজাইন, ডিজাইনও একটা ফ্যাক্টর। এগুলো পরে আসবে, গুড ডিজাইন কিভাবে করা হয় করেশন প্রোটেকশনের মেজার হিসেবে। রিডিউস কস্ট অফ করেশন ড্রাস্টিক্যালি। সো আমরা এইভাবে ম্যাটেরিয়াল সিলেকশন করতে পারি, গুড ডিজাইন করতে পারি, এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারি, করে আমরা করেশন কস্টটাকে যথেষ্ট পরিমাণ কমিয়ে আনতে পারি। তবে একদম আমরা বন্ধ করতে পারবো না। করেশনের আস্তে আস্তে আমরা মেকানিজমের দিকে যাচ্ছি, কিভাবে করেশন হয়। আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট লস এবং সেই লস কিভাবে কমানো যায় তার কিছুটা কিছুটা জেনেছি। এবার করেশন কিভাবে হয়, কেন হয়, ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। কারণ ড্রাই সেল অ্যানালজি, ড্রাই সেল দ্যাট ইজ আমরা যে ব্যাটারি বাজার থেকে কিনে আমরা টর্চে ইউজ করি, সেই টর্চের যে সিস্টেম তার সাথে করেশনের একটা মিল আছে। ড্রাই সেল অ্যানালজি, ড্রাই সেল সাম্যতা। তো একটা ব্যাটারি দেখানো হয়েছে এখানে। এই যে একটা ব্যাটারি দেখানো হয়েছে। ব্যাটারিতে কি থাকে? মাঝখানে থাকে একটা কার্বন দণ্ড, এই যে কার্বন। আর বাহিরে থাকে একটা পট যেটা জিঙ্কের তৈরি, জিঙ্ক পট। কার্বন দণ্ডটা আর জিঙ্কের এই যে পটটা, এর মাঝখানে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন। দেখো বলা হয়েছে সলিউশন। সলিউশন মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট, তার সঙ্গে পানি যোগ আছে এখানে, H2O। আমি গত ক্লাসে বলেছি, where there is no moisture there is no corrosion, or in dry environment corrosion is zero, moisture থাকতে হবে। সো এখানে একটা সলিউশন আছে। তা এই করেশনের টার্মে নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝানো হয় অ্যানোড। অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড। আর পজিটিভ টার্ম দিয়ে বোঝানো হয় ক্যাথোড, ক্যাথোড। করেশনের জন্য একটা সেল লাগে, তোমরা একটু লিখে নাও। একটা সেল লাগে। এ সেল, এ কমপ্লিট সেল কনসিস্ট অফ 4 কম্পোনেন্ট। এ কমপ্লিট সেল, এটা আমার এখানে লেখা নেই, তোমরা একটু লিখে নাও। এ কমপ্লিট সেল has 4 components. ফোর কম্পোনেন্টস এর এক নম্বর হচ্ছে অ্যানোড। অ্যানোডে অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়। দুই নম্বর হচ্ছে ক্যাথোড। ক্যাথোডে রিডাকশন হয়।
3 নম্বর হচ্ছে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট টার্মটা হচ্ছে অ্যাকোয়াস, মানে পানি। এই যে অ্যাকোয়াস ইলেকট্রোলাইট হচ্ছে এইটা, দিস ইজ 3 নম্বর, দিস ওয়ান 1 নম্বর, দিস ওয়ান 2 নম্বর, আর 4 নম্বর হচ্ছে এক্সটার্নাল ওয়্যার বলি আর কানেক্টর। এই 4টা মিলে একটা কমপ্লিট সেল হয়। এই কমপ্লিট সেল না হলে করেকশন হবে না, করেকশনের শর্ত। প্রথম দুইটাকে একটা জেনারেল নামে বলা হয় ইলেকট্রোড। ইলেকট্রোড বলা হয় প্রথম দুইটাকে। ইলেকট্রোডের যে ইলেকট্রোডে অক্সিডেশন হয় তাকে অ্যানোড বলা হয়, যে ইলেকট্রোডে রিডাকশন হয় তাকে ক্যাথোড বলা হয়। অ্যানোডকে নেগেটিভ সাইন, ক্যাথোডকে পজিটিভ সাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে এইটা একটা ড্রাই সেল। ড্রাই সেলের কোন কোন কম্পোনেন্ট আছে? 1 নম্বর আছে, এটা 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর এক্সটার্নাল ওয়্যার বা কানেক্টর নাই, সো এখানে কোনো করেকশন হয় না। একটা ড্রাই সেলে আমরা করেকশন, আমাদের ইনপুট হচ্ছে করেকশন, আমরা করেকশন ঘটাই, ঘটিয়ে আমরা আউটপুট হচ্ছে পাওয়ার পাই। সো এই ড্রাই সেলের ইনপুট হচ্ছে করেকশন, ইনপুট হচ্ছে করেকশন, এটা আমরা করেকশন ঘটাই, আর আউটপুট হচ্ছে পাওয়ার, আমরা পাই হচ্ছে পাওয়ার, এটা পাই। তো এখানে কারেকশন হতে গেলে, দ্যাট ইজ এই ইনপুট দিয়ে এই আউটপুট পেতে গেলে আমার 4টা কম্পোনেন্ট দরকার, আছে 3টা কম্পোনেন্ট, সো এখানে কিছুই এখন হবে না। অ্যানোডে কি হয়? অ্যানোডে অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে হচ্ছে ইভলিউশন অফ ইলেকট্রন। সো জেনারেল টার্মে লেখা হয়েছে এম প্লাস হবে আর একটা ইলেকট্রন ছেড়ে দেবে, সো ইভলিউশন অফ ইলেকট্রন। আর রিডাকশন হয় ক্যাথোডে, ওর উল্টা রিয়াকশন অ্যাবজর্পশন অফ ইলেকট্রন। যখন পজিটিভ আয়ন ইলেকট্রন অ্যাবজর্ব করে নিউট্রাল হয়ে যায় তখন তাকে রিডাকশন বলা হয়। এই কেসে কি হবে? এই কেসে এখন কিছুই হবে না, কারণ এটা সেল হয়নি। এটা ডাইন সাইডে দেখানো হয়েছে। 4 নম্বর এক্সটার্নাল ওয়্যার, যখন একটা এক্সটার্নাল ওয়্যার দিয়ে, এইটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোডকে যোগ করা হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল ওয়্যার। এক্সটার্নাল ওয়্যার, এই যে একটা লাইট দেখানো হয়েছে, বাল্ব দেখানো হয়েছে, বাল্বের ভিতর দিয়ে ফিলামেন্ট আছে, সো দে আর কানেক্টেড, ফিলামেন্ট কানেক্টেড। তো এখানে 4টা কম্পোনেন্ট আছে, সো দিস ইজ এ কমপ্লিট সেল। কমপ্লিট সেল যখন হচ্ছে তখন মেটাল কোনটা? মেটাল হচ্ছে এই যে জিঙ্ক, অ্যানোড। অ্যানোডে কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। সো জিঙ্ক কি হচ্ছে? জিঙ্ক এখানে ভেঙে যাচ্ছে, আমি রিয়াকশনটা নিচে দেখাচ্ছি। জিঙ্ক ওই এম প্লাস যোগ ইলেকট্রন, সো জিঙ্ক 2 প্লাস যোগ 2 ইলেকট্রন, এই 2 ইলেকট্রনটা যাবে কি এই দিক দিয়ে চলে যাবে, এই ওয়্যার দিয়ে উপরে, এই যে উপরের দিকে চলে যাবে 2 ইলেকট্রন। মাইনাস মানে হচ্ছে সারপ্লাস অফ ইলেকট্রন, সো এই জায়গায় অলওয়েজ ইলেকট্রন তৈরি হচ্ছে। এখান দিয়ে দেখানো হচ্ছে যে থাউজেন্ডস অফ জিঙ্ক, যখনই আমি এটা কানেক্ট করছি একটা কমপ্লিট সেল হয়ে গেল, থাউজেন্ডস অফ জিঙ্ক এদিকে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, সরি জিঙ্ক, থাউজেন্ডস অফ ইলেকট্রন এদিকে যাচ্ছে। আর জিঙ্ক কি হচ্ছে? জিঙ্ক 2 প্লাস হয়ে এই সলিউশনের ভিতরে আসছে, জিঙ্ক 2 প্লাস হয়ে এই সলিউশনের ভিতরে, সো অন থাউজেন্ডস অফ জিঙ্ক হয়ে যে জিঙ্ক আয়ন এর ভিতরে ঢুকে পড়ছে। আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, সলিউশন ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইডও ভেঙে যাচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এর অ্যাকোয়াস সলিউশন ছিল, সো অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে যে অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হচ্ছে, এই থাউজেন্ডস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে। এখন এই ইলেকট্রনটা করছে কি? ইলেকট্রনটা এই তার দিয়ে, ইলেকট্রনগুলো তার দিয়ে এই পাশে আসছে, তার দিয়ে এই পাশে আসছে, এই পাশে যে ইলেকট্রন আসছে এই ইলেকট্রন এখানে চলে আসছে, ইলেকট্রন এখানে চলে আসা মানে এখানে ইলেকট্রন এখানে চলে আসছে। আর সে করবে কি? ইলেকট্রন, আর এখানে কি হচ্ছে? জিঙ্ক পজিটিভ আছে এই সলিউশনের ভিতরে, অ্যামোনিয়াম পজিটিভ আছে, সো এই ইলেকট্রন দিয়ে সে আকর্ষিত হবে, জিঙ্ক এখানে চলে যাবে। সো এই জায়গায় কার্বন দণ্ডের কাছে কি রিয়াকশনটা হবে?
কার্বন দণ্ডের কাছে রিয়াকশনটা হবে জিঙ্ক 2+, আর ওই যে ইলেকট্রনটা ঘুরে এখানে চলে আসলো, সেই ইলেকট্রন এর সঙ্গে দুটো মিলে যে জিঙ্ক নিউট্রাল হয়ে যাবে, জিঙ্ক নিউট্রাল হয়ে যাবে। অ্যামোনিয়ামও তাই হবে, অ্যামোনিয়াম পজিটিভ যোগ এক ইলেকট্রন মিলে অ্যামোনিয়াম হবে, অ্যামোনিয়াম নিউট্রাল হয়ে গেল। সো এই কার্বন দণ্ডের গায়ে কি হয়ে যাবে, এই কার্বন দণ্ডের থিকনেস বাড়তে থাকবে। থিকনেস বাড়লো কেন? থিকনেস বাড়লো হচ্ছে তার গায়ে নিউট্রাল জিঙ্ক অ্যামোনিয়াম এইসব যোগ হয়েছে। সো দিস ইজ অ্যামোনিয়াম, দিস ইজ জিঙ্ক। তাহলে কি হচ্ছে জিনিসটা, যে জিঙ্ক ক্ষয় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, আর কার্বন দণ্ডের গায়ে জিঙ্ক আর অ্যামোনিয়াম জমা হচ্ছে। ফলে অলওয়েজ কি হচ্ছে, এই এবং এটা হতে যে কি হচ্ছে, ইলেকট্রন ফ্লোটা এই দিকে হচ্ছে, ইলেকট্রন ফ্লো এই দিকে যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ ইলেকট্রন ফ্লো। অ্যান্টিক্লকওয়াইজ ইলেকট্রন ফ্লো মানে এটা দেখানো হয়েছে কারেন্ট ফ্লো। সো আই ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে এই বাতির ভিতর দিয়ে, এর ফিলামেন্টের ভিতর দিয়ে একটা আই কারেন্ট ফ্লো হচ্ছে। সো বাতিটা জ্বলে আছে। সো এই ঘটনাটা কখন ঘটছে, আমরা যখন টর্চ লাইটের ভিতরে দেই, টর্চ লাইটের যতক্ষণ সুইচ অন না করি ততক্ষণ ব্যাটারিগুলো এই অবস্থায় থাকে। সো দে ডু নট, দ্য ব্যাটারিজ ডু নট কমপ্লিট a circuit, a cell do not complete a cell, because a cell has 4 component. এখানে তিনটা জিনিস আছে, যেই তারও এখানে আছে, এখানে তারও আছে, কিন্তু সেই তারটা কি আছে, আমি সুইচ অন করিনি। যেই সুইচ অন করছি তখন কি হচ্ছে, the 4 components are present here, and these 4 components constitute a complete cell. So electrons are flowing anti-clockwise, currents are flowing clockwise. So the lamp glows, লাইটটা জ্বলে ওঠে। সো এখানে তাহলে আমরা কি করলাম, কেমিক্যাল রিয়াকশন ঘটালাম, আর আউটপুট হিসেবে কি পেলাম, আমরা পাওয়ার পেলাম। সো ব্যাটারি কেমিক্যাল রিয়াকশনটা কি হচ্ছে, ডিটোরিয়েশন অফ দিস মেটাল জিঙ্ক, ডিটোরিয়েশন অর ডিস্ট্রাকশন অফ মেটাল থ্রু কেমিক্যাল আর ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন ইজ করেশন। তার মানে করেশন কোথায় হচ্ছে, জিঙ্কের করেশন হচ্ছে। জিঙ্কের করেশন ঘটিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। এই করতে করতে আমরা এক সময় বলি যে ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ হয়ে গেছে মানে জিঙ্কটা থিনিং হতে থাকে, থিনিং হতে হতে এক সময় হয়ে যায় কি, দেখা যায় যে এই জায়গায় একটুখানি ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে যাওয়া মানে কি, সার্কিটটা ওপেন হয়ে গেছে, আর কাজ করছে না, সে আর ব্যাটারির মতো কাজ করছে না। তখন এই ব্যাটারি ফেলে দিয়ে আমাকে নতুন ব্যাটারি আনতে হয়। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ করেশন, হুইচ ইজ ড্রাই সেল অ্যানালজি। স্যার, হ্যাঁ বলো। অ্যামোনিয়ার যে একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা বুঝি নাই। জিঙ্কেরটা বুঝেছো? জি স্যার। হ্যাঁ, জিঙ্কেরটা বুঝলে একই কনসেপ্ট। জিঙ্ক তো জিঙ্ক পজিটিভ হলো, 2 পজিটিভ হলো, হ্যাঁ, আর ইলেকট্রন ঘুরে এসে এই 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 ইলেকট্রোডে এসে ইলেকট্রন জমা হলো। সো এই জায়গায় সবসময় ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন জিঙ্কে টানবে, কাছে টানবে, ওটা পজিটিভ এটা নেগেটিভ, কাছে টেনে এটা জিঙ্ক নেগেটিভ হয়ে জিঙ্ক জমা হলো। সো যখন এই রিয়াকশনগুলো হবে, এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তাহলে আর একটা রিয়াকশন দেখায়, অ্যামোনিয়াম ক্লোরাইডটা আগে ভেঙে যাবে, NH4Cl এর সঙ্গে ওয়াটার আছে, H2O অ্যাকোয়াস সলিউশন, সো ওয়াটার আছে, এটা ভেঙে যাবে। ভেঙে যেয়ে কি হবে, অ্যামোনিয়াম প্লাস হবে, NH4 প্লাস, আর ক্লোরিন মাইনাস হবে, ওয়াটারও ভেঙে যাবে, ওয়াটার ভেঙে যে হবে হাইড্রক্সিল আয়ন OH প্লাস, ও OH minus. হ্যাঁ OH minus. আচ্ছা OH মাইনাস, Sir, OH minus H plus. H প্লাস, রাইট, হ্যাঁ OH মাইনাস OH প্লাস এই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে, ঠিক পজিটিভ জিঙ্ককে কেন টানলো কাছে, সে পজিটিভ আর এখানে ইলেকট্রন আছে। ঠিক এখন এই সলিউশনের ভিতরে থাউজেন্ডস অফ অ্যামোনিয়াম পজিটিভ আয়ন থাকবে, ভেঙে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড আগে থাকবে না, থাউজেন্ডস অফ হাইড্রোজেন আয়ন থাকবে পজিটিভ আয়ন। সো অ্যামোনিয়াম ক্লোরাইড এর গায়ে যাবে, হাইড্রোজেন আয়ন এর গায়ে যাবে, এবং সবগুলো, হাইড্রোজেনটা আমি দেখাইনি, হাইড্রোজেনও হবে এরকম, হাইড্রোজেন প্লাস যোগ ইলেকট্রন সমান হাইড্রোজেন, নিউট্রাল হাইড্রোজেন, দুইটা ন্যাসেন্ট হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস হবে। তো এই সমস্ত রিয়াকশন গুলো হবে, সব পজিটিভ আয়নগুলো এর কাছে যেয়ে নিউট্রাল হয়ে এর গায়ে জমা হতে থাকবে, এবং যে কারণে
তোমার তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন অ্যান্টিক্লকওয়াইজ, সো কন্টিনিউয়াস ফ্লো অফ কারেন্ট ক্লকওয়াইজ, এবং জিঙ্কটা আস্তে আস্তে থিনিং হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার NH4 টা কি স্টেবল থাকে? কারণ NH3 হলো স্টেবল আর কি কম্পাউন্ড হিসেবে। স্টেবল হলে হবে না, এটা আনস্টেবল হতে হবে। স্টেবল হলে সে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আবার ইলেকট্রন গ্রহণ করে, এটা হবে না। যেটা আনস্টেবল সেটা ইলেকট্রন নিয়ে সে এটাতে যাবে। মানে NH4 হওয়ার পরে ওই সময় স্যার, মানে ওই সময় তো NH4 তো স্যার স্টেবল না, কারণ স্যার NH4 তো হলো মানে আয়ন হিসেবে থাকে, NH3 হলো স্যার আর কি স্টেবল যৌগ আর কি। আচ্ছা, এইটা 3 হবে কি 4 হবে তাই বলছো? জি স্যার। ঠিক আছে, সে যেটাই হোক সেটা দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। রিঅ্যাকশন এইটা হবে, হ্যাঁ এইটা হয়ে হ্যাঁ NH4 থেকে আবার NH3 তে কনভার্ট হতে পারে। মানে মূল কথা হচ্ছে যে তোমার পজিটিভ আয়ন ইলেকট্রন নিয়ে সে নিউট্রাল হবে। 4 হোক বা 3 হতে পারে, ঠিক আছে তুমি যদি বলো 3 হবে, এটাকে ব্যালেন্স করা যাবে। হ্যাঁ, NH4 পজিটিভ থেকে NH3 নিউট্রাল হয়ে গেল, হতে পারে। মূল কনসেপ্ট হচ্ছে সেই ইলেকট্রনকে অ্যাবজর্ব করে সে এর গায়ে জমা হচ্ছে। সো যত বেশি নেগেটিভ আয়ন এদিকে, পজিটিভ আয়ন এদিকে আসবে, এই সলিউশন থেকেও আসবে, ওটা থেকেও আসবে, আর তত বেশি ইলেকট্রন ফ্লো চলতে থাকবে, তত বেশি ইলেকট্রন ফ্লো চলতে থাকা মানে তত বেশি আমরা কারেন্ট পাবো, এবং জিনটা থিনিং হতে থাকবে। এই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে তুমি বলতে পারো স্যার অ্যামোনিয়াম ক্লোরাইড না দিলেও তো এটা হতো, জিঙ্ক আসতো শুধু হতো না, তখন আসতো না। এইখানে একটা মিডিয়া দরকার, এই জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে এটা আসবে না। সো এইটা যেমন একটা একটা মিডিয়া, ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রন পাস করছে, এই ইলেকট্রনটাকে বলা হয় তোমার এটাকে বলা হয় আয়ন, পজিটিভ আয়ন। আর ইলেকট্রনটা আমার এই মুহূর্তে আমি ভুলে গেছি, দুটার ভিতরে একটা পার্থক্য আছে। পজিটিভ আয়নগুলো মুভ করে, মানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন বা ক্লোরিন, এখানে ইলেকট্রন সারপ্লাস আছে, কিন্তু এটা মুভ করছে কন্ডাক্টরের ভিতর দিয়ে না। ক্লোরিন এই আয়নটা কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করছে না, ইলেকট্রনটা ডাইরেক্ট কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করে। কিন্তু Cl মাইনাস এখানে হচ্ছে সারপ্লাস অফ ইলেকট্রন, কিন্তু সে কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করে না, সে মুভ করে একটা ইলেকট্রোলাইট সলিউশনের ভিতর দিয়ে। ঠিক তেমনি NH4 প্লাস, হাইড্রোজেন প্লাস, এগুলো কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করতে পারে না, কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করবে শুধুমাত্র ইলেকট্রন। একটা পার্থক্য আছে। সেই জন্য এই জিঙ্ক আয়নটা যাতে মুভ করতে পারে সেই জন্য এখানে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট দরকার। তবে সেই অ্যাকুয়াস ইলেকট্রোলাইটটাও ওই জিঙ্কের মতো একই ধরনের কাজ করে থাকে। সো মেইন এমফাসিসটা হচ্ছে তোমার যে পজিটিভ আয়নগুলো ইলেকট্রন দিয়ে অ্যাবজর্ব হয়ে নিউট্রাল হয়ে এর গায়ে জমা হবে, যে ফর্মে জমা হোক না কেন, তোমাকে এইটা বুঝতে হবে। সো এইটুকু বুঝতে হবে, ওই পাশেরটা কি ফর্মে আছে এই ক্ষেত্রে নট সো ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে আমার করেশনের কনসেপ্ট, ড্রাই সেল অ্যানালজি দিয়ে এটা বোঝানো হলো। ড্রাই সেল অ্যানালজির ইনপুট হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, আউটপুট হচ্ছে পাওয়ার, এবং করেশন হতে গেলে একটা কমপ্লিট সেল লাগবে যার 4টা কম্পোনেন্ট, এগুলো মনে রাখতে হবে। এই কথাগুলো এখানে বলা আছে। কেমিক্যাল রিঅ্যাকশন এট বোথ ইলেকট্রোডস, দুটো ইলেকট্রোড কি, একটা অ্যানোড একটা ক্যাথোড, দুটাতেই কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। জিঙ্কে কি হচ্ছে, জিঙ্কে অক্সিডেশন হচ্ছে, দ্যাট ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। কার্বনে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার কেমিক্যাল রিঅ্যাকশন। At zinc electrode oxidation occurs. So zinc cup ওইটা একটা কন্টেইনারের মতো, তাই বলা হচ্ছে জিঙ্ক কাপ করোডস, ক্ষয় হয়ে যাচ্ছে। At carbon electrode reduction occurs. So ওখানে reduction মানে হচ্ছে absorption of electron. Current of this kind is called local action current, এটাকে বলা হয় local action current, and the corresponding cell is called the local action cell. তাহলে করেশনের কনসেপ্ট আমরা বুঝলাম। এখন আমরা যদি রিয়েল সিচুয়েশনে যাই, রিয়েল সিচুয়েশনে এটা দেখানো হয়েছে একটা মেটাল, আমি এটাকে ধরে নিলাম একটা স্টিল মেটাল।
দ্যাট ইজ প্লেন কার্বন স্টিল মেটাল। আমি আজকে আমার ক্লাসরুমে রেখে গেলাম, 10 দিন পরে এসে দেখবো এর অনেক করেকশন হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। তো একটু আগে আমরা শিখলাম করেকশন হতে গেলে 4টা কম্পোনেন্ট দরকার, অ্যানোড দরকার, ক্যাথোড দরকার, ইলেকট্রোলাইট দরকার, অ্যাকোয়াস ইলেকট্রোলাইট দরকার, আর এক্সটার্নাল একটা কন্ডাক্টর দরকার, সার্কিট এক্সটার্নাল একটা ওয়্যার দরকার বা কানেক্টর দরকার। এগুলো কোথায়? এটা তো আমি শুধু একটা মেটাল রেখে গেছি, সেটা সবগুলো এখানে আছে। সেটা হচ্ছে কি, এই স্টিল, এটা যদি মাইল্ড স্টিল হয় তাহলে এটা যদি আমরা মাইক্রোস্ট্রাকচার দেখি, মাইক্রোস্ট্রাকচারের ভিতরে আমরা বিভিন্ন ফেজ দেখতে পাবো। ফেজ কি কি? ফেরাইট দেখতে পাবো, পারলাইট দেখতে পাবো। পারলাইট মানে হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার, Fe3C। সো এই যে বিভিন্ন কম্পোনেন্ট দেখতে পাবো, ফেরাইট আর পারলাইট। সো এই দুইটা ফেজ দুইটা মেটাল হিসেবে কাজ করবে। যেমন ওখানে একটু আগে যে সেল দেখালাম, একটা জিঙ্ক আর একটা হচ্ছে কার্বন, দুইটা মেটাল, একটা অ্যানোড হয়েছে একটা ক্যাথোড হয়েছে। প্রশ্ন হতে পারে জিঙ্ক কেন অ্যানোড হলো? জিঙ্ক তো ক্যাথোড হতে পারতো। হ্যাঁ, এগুলো আরো পরে আরো ভালো করে বোঝা যাবে। জিঙ্ক ক্যাথোড হতে পারলো, জিঙ্ক কার্বন থাকলে জিঙ্ক কোনোদিন ক্যাথোড হবে না, জিঙ্ক অলওয়েজ অ্যানোড হবে। কেন হবে এগুলো সামনে বুঝবো আমরা। তা শুধু দুইটা ডিসিমিলার মেটাল, সেই জন্য একটা অ্যানোড রয়েছে একটা ক্যাথোড রয়েছে। এখানে দুইটা ডিসিমিলার ফেজ, সো একটা অ্যানোড হবে একটা ক্যাথোড হবে। সো এটা স্টিল। সো স্টিলের ভিতরে আমি আমি এই যে গ্রেন দেখানো হয়েছে, সে এইটা যদি এটা হতে পারে এটা ফ্রাইড গ্রেন, এটা হতে পারে এটা সিমেন্টাইট গ্রেন আর পারলাইট গ্রেন। তাহলে এই ফ্রাইড গ্রেনটা হয়ে গেছে অ্যানোড আর পারলাইট গ্রেনটা হয়ে গেছে ক্যাথোড। এমন হতে পারে, আবার অন্যভাবেও হতে পারে। যদিও বলছি আমরা একটা হোমোজিনিয়াস স্টিল, হোমোজিনিয়াস বানানো, মানুষ কোনোদিন হোমোজিনিয়াস বানাতে পারে না। আমরা আমাদের দৃষ্টিতে দেখি হোমোজিনিয়াস। আমরা যত বেশি ফাইনে যাব তত দেখব যে ডিসক্রিমিনেশন আছে। এরকম দুটো লাইনকে আমরা সমান বলে থাকি, কারণ এই দুটো লেন্থ এক। এই দুটো এবার মাইক্রোস্কোপে দেখো, এই দুটো লেন্থ তুমি সমান পাবে না। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের যতটুকু আইসাইটে কুলায় তাকে আমরা সমান দেখি। সমান কেউ করতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সমান কেউ করতে পারে না। তো হোমোজিনিয়াস কেউ করতে পারবে না। তা আমরা আলফা আর দুটো ফেজ দেখিয়েছি, দুটো ফেজও হতে পারে, অথবা এমন হতে পারে যে এই জায়গায় যে কম্পোজিশন আছে এই জায়গায় কম্পোজিশনের একটু পার্থক্য আছে, এই জায়গায় কার্বন একটু বেশি আছে অথবা অন্য এলিমেন্ট একটু বেশি আছে, এই জায়গায় সেই এলিমেন্ট একটু কম আছে। সো এই তারতম্যর কারণে দুটো রকম হিসেবে কাজ করবে। সো আমরা যেমন সেলে দেখলাম একটা জিঙ্ক আর একটা কার্বন, সো এখানেও দুটো ফেজ। সো দিস এইটা হচ্ছে সেই 1 নম্বর, আগের অনুযায়ী আমি যদি বলি অ্যানোড, এটা হচ্ছে 2 নম্বর, এটা ক্যাথোড। হোয়ার ইজ 3 নম্বর, হোয়ার ইজ 4 নম্বর? 3 নম্বর কি বলেছিলাম? ইলেকট্রোলাইট সেল। এটা যে এনভায়রনমেন্টে রেখে গেছি, অ্যাকোয়াস ইলেকট্রোলাইট। 3 নম্বরে বলেছিলাম অ্যাকোয়াস ইলেকট্রোলাইট। সো দিস ইজ 1 নম্বর। মাঝখানে কার্বনটা ছিল, এটা ছিল 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 3 নম্বর ছিল ইলেকট্রোলাইট, অ্যাকোয়াস ইলেকট্রোলাইট। এটা যে এনভায়রনমেন্টে রেখেছি সেই এনভায়রনমেন্ট কি? আমাদের এয়ারের ভিতরে ময়েশ্চার আছে। সো এটা তো আছে, তাহলে এই ময়েশ্চারের ভিতরেই এই 1 আর 2 ইমার্সড অবস্থা আছে। সো 3 নম্বর উপস্থিত। আর এই 4 নম্বর অ্যানোড আর ক্যাথোড যে একটা ওয়্যার দিয়ে কানেকশন ছিল, সেটা কোথায় বলতে পারো? এনিবডি? মেটালটা নিজেই, হ্যাঁ, আবার বলো। মেটাল নিজেই কন্ডাক্টরের মতো কাজ করে। নিজেই বডিলি কানেক্টেড, দে আর বডিলি কানেক্টেড। এই 1 আর 2 দে আর কানেক্টেড না বডিলি। সো এক্সটার্নাল তার দেওয়ার দরকার নেই। এই তার দেওয়ার দরকার হতো না যদি এইটাকে আমি এর সঙ্গে এর কাছাকাছি থাকতো। যদি এই কার্বনটা এরকম না থাকে, যদি কার্বনটা এরকম থাকতো তাহলে আর তার দেওয়ার দরকার হয় না, বডিলি কানেক্টেড। সো নাম্বার 4 ইজ প্রেজেন্ট, মানে 1 আর 2 একটা তার দিয়ে কানেক্ট করা হয়েছে। 1 আর 2 তো তারা বডিলি কানেক্টেড, সো আছে। আর উপরে তো অ্যাকোয়াস ইলেকট্রোলাইট আছে। সো 4 কম্পোনেন্ট আর দেয়ার। সো 4 কম্পোনেন্ট আর দেয়ার। সো একটা ইলেকট্রোলাইট সেল ডেভেলপ হয়ে গেছে। সো এখানে অক্সিডেশন হবে, এখানে অক্সিডেশনে এখানে মেটাল ক্ষয় হবে, আর এখানে কি হবে? এখানে রিডাকশন হবে, এখানে মেটাল জমা হবে। তাহলে মেটাল জমা হলে কিছু সময় পরে কি হতে পারে? এই জায়গায় মেটাল ক্ষয় হয়ে যে মেটাল সরে যে একটা এখন সিমেন্টাইট ছিল, সিমেন্টাইটের উপরে একটু কিছু মেটাল জমা হলো না? এই যে আমি হ্যাশ লাইন দিয়ে দেখাচ্ছি, সিমেন্টাইটের উপরে মেটাল জমা হলো। তা ওই যে একটু আগে বললাম যে জিঙ্ক অলওয়েজ অ্যানোড, এটা জিঙ্ক অলওয়েজ অ্যানোড উইথ রেসপেক্ট টু কার্বন, কার্বনের সাপেক্ষে। জিঙ্ক
অন্য আরেকটা মেটালের সাপেক্ষে অ্যানোড হবে না, অন্য একটা মেটালের সাপেক্ষে ক্যাথোড হয়ে যাবে, কার্বনের সাপেক্ষে জিঙ্ক অ্যানোড। তা এইটা শুরুতে এটা যখন সিমেন্টাইট ছিল, সিমেন্টাইটের সাপেক্ষে ফেরাইট অ্যানোড। আর এটা আমি অ্যাবসলিউট কথা বলছি না, আমি ধরে নিয়েছি ফেরাইটের সাপেক্ষে সিমেন্টাইটের সাপেক্ষে ফেরাইট অ্যানোড আমি ধরে নিয়েছি। অ্যাবসলিউটলি কোনটা অ্যানোড আমি জানি না, ধরে নিয়েছি। কিন্তু একটু পরে অবস্থাটা কি হচ্ছে, যখন কিছুটা মেটাল ক্ষয় হয়ে যে এখানে যে জমা হলো, তাহলে একটু পরে কি হচ্ছে, এই জায়গাটার সিমেন্টাইট থাকছে না, এইটার অক্সাইড হিসেবে এখানে জমা হচ্ছে। তাহলে ওই সময় তাহলে যে সেলটা হচ্ছে, সেই সেলটা কার ভিতরে হচ্ছে, ফেরাইট এবং ওইটার অক্সাইড, তাই না? হ্যাঁ, এখন এমন হতে পারে এই ফেরাইটটা ওই ফেরাইট অক্সাইডের সাপেক্ষে তখন ক্যাথোড হয়ে যেতে পারে, ওই ফেরাইট অক্সাইডটা হয়ে যেতে পারে অ্যানোড। তার মানে এই যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, মানে অলওয়েজ চেঞ্জিং, সিচুয়েশন চেঞ্জিং। পরবর্তীতে ওই ফেরাইটটা হয়ে গেল, ওই যে অক্সাইড যেটা ডেভেলপ করলো সেটা অ্যানোড হয়ে গেল, এই ফেরাইটটা ক্যাথোড হয়ে গেল। সো অলওয়েজ চেঞ্জ হতে থাকে। সো তাহলে আমরা বুঝলাম যে একটা মেটাল আমরা যখন এক জায়গায় রেখে যাই সেটার করেশন হয়, করেশন এমনি হয় না, এখানেও একটা ওই যে লোকাল অ্যাকশন সেল তৈরি হয়, এবং লোকাল অ্যাকশন সেলে একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে। অতএব এটা এত বড় না, এটা একটা ডটের মতো, এই পুরো সেলটা আমরা চোখেও দেখতে পাবো না, এটা একটা ডটের মতো। সো এই জায়গায় করেশন হচ্ছে, এই জায়গায় অ্যানোড, ওই জায়গায় ক্যাথোড, একটু পরে এটা অ্যানোড, এটা ক্যাথোড। সো কি হচ্ছে, একবার এখানে একটু ক্ষয় হচ্ছে, এখানে একটু ক্ষয় হচ্ছে, এইভাবে হতে হতে পুরো জিনিসটা হোমোজিনিয়াসলি করেশন হয়ে যাচ্ছে, হোমোজিনিয়াসলি করেশন হচ্ছে। সব জায়গায় হোমোজিনিয়াসলি হবে এমন কোনো কথা নেই, লোকালাইজড করেশন হয়, সেগুলো আমরা পরে আসবো। আপাতত এই জায়গায় আমরা দেখলাম হোমোজিনিয়াসলি করেশন হচ্ছে, কারণ এই মুহূর্তে এইটা অ্যানোড, পাশেরটা ক্যাথোড, পরের মুহূর্তে পাশেরটা অ্যানোড, এইটা ক্যাথোড। So any metal surface is composite of যে কোনো একটা মেটাল সারফেস ইজ কম্পোজিট অফ ইলেকট্রোডস। ইলেকট্রোড মানে অ্যানোড ক্যাথোডকে ইলেকট্রোড বলা হয় ইন জেনারেল টার্মে। সেই ইলেকট্রোডগুলো কি শর্ট সার্কিটেড থ্রু মেটাল বডি ইটসেলফ, হয়ে যায় তারা একটা আরেকটার সঙ্গে শর্ট সার্কিট হয়ে মেটাল বডি কানেক্টেড আছে ইটসেলফ। when exposed to moisture or aqueous solution, মানে aqueous solution মানে আমরা এনভায়রনমেন্টে যখন তাদেরকে এক্সপোজ করছি, লোকাল অ্যাকশন সেল স্টার্ট টু ফাংশন, একটা লোকাল অ্যাকশন সেল নিজেরাই ডেভেলপ করে নিচ্ছে, অ্যান্ড মেটাল কনভার্টস টু করেশন প্রোডাক্টস, এবং মেটাল করেশন প্রোডাক্টসে তোমার কনভার্ট হয়ে যাচ্ছে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভটা হচ্ছে অ্যানোড, পজিটিভ হচ্ছে ক্যাথোড। ইলেকট্রোড এরিয়াস ইন্টারচেঞ্জ, তারা ইন্টারচেঞ্জ করে, and shift from place to place as corrosion proceeds. Corrosion যত প্রসিড করবে তত তাদের পোলারিটি অলওয়েজ চেঞ্জেস। সো হোমোজিনিয়াসলি পুরো বডিতে corrosion হতেই থাকবে, চলতেই থাকবে এইভাবে। তাহলে আমরা শিখলাম একটা লোকাল অ্যাকশন সেল তৈরি হয়, একটা সেলের চারটা কম্পোনেন্ট। চারটা কম্পোনেন্ট কি কি মনে রাখবা, ওই চারটা কম্পোনেন্ট না থাকলে, কোনোটা অ্যাবসেন্ট থাকলে corrosion আর হবে না। এইবারে ওই সেল কত ধরনের হতে পারে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, তোমাদের এই বুধবারে এই 11টায় কোন স্যারের ক্লাস থাকে? একটা ল্যাব থাকে স্যার। 11টা থেকে ল্যাব? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 1? Yes, sir. 2? Yes, sir. 3? Yes, sir. 4? Yes, sir. 5? Yes, sir. 6? Yes, sir. 7? সীমান্ত দত্ত। 8? Yes, sir. 9? Yes, sir. 10? Yes, sir. 11? Yes, sir. 12? Yes, sir. 13? Yes, sir. 14? Yes, sir. 15? Yes, sir. 16? 17? Yes, sir. 18? 19? Yes, sir. 20? Yes, sir.
21, 21, Nahid Ahmed. 22, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, 34, Yes, sir. 35, 35, Saurabh Devnath. 38, 30, 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. Yes, sir. 43, Sir. 42, yes, sir. হ্যাঁ দিয়েছি 43, 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Yes, sir. তারপরে হচ্ছে 15+23, Sir, 22, sir. হ্যাঁ 22, 15 আচ্ছা ঠিক আছে 23, 15+23 আছো? 23 অ্যাবসেন্ট, 22 আছে। আজকে অ্যাবসেন্ট হচ্ছে রেগুলার ব্যাচ রোল নম্বর 7 অ্যাবসেন্ট, রোল নম্বর 16 অ্যাবসেন্ট, 21 অ্যাবসেন্ট, 35 অ্যাবসেন্ট। 35 আছে স্যার। আচ্ছা আসো, ঠিক আছে। 35, sir. Sir. ওকে ওকে 35 আছো। Sir, 35 আছে, sir. আরে বাবা আছো, ঠিক আছে। আর 15 ব্যাচে 23 অ্যাবসেন্ট, 4 জন অ্যাবসেন্ট। রেগুলার ব্যাচ 7, 16, 21 আর ইরেগুলার ব্যাচ 15 ব্যাচে 23 অ্যাবসেন্ট। ওকে থ্যাংক ইউ। স্যার আপনার ল্যাবটা তো পরের উইক থেকে শুরু হবে তাই না? পরের উইকে মঙ্গলবারে 3টার সময়। জি স্যার। ওকে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ওই আপলোড করে দিয়েছি ওই লেকচার ম্যাটেরিয়াল, সেশনালের লেকচার ম্যাটেরিয়াল 2টা ফাইলে আপলোড করে দিয়েছি। ওটা প্রিন্ট আউট নিয়ে রাখবা, সামনে সেশনাল ক্লাসে চোখের সামনে রাখবা। স্যার রোল 7 স্যার মেসেজ দিছে আমাকে, ওর নেট চলে গেছে। দেবো।